জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান। বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালানোর 1 ঘন্টার মধ্যে গ্রেফতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি, তদন্ত কমিটি গঠন। নারায়ণগঞ্জে বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুন, 1 জন নিহত, নিখোঁজ 2। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদের সাথে আছে আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জনসাধারণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও দেশ আক্রান্ত হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাষ্ট্র ও সরকার প্রধান সহ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় গঠিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ 1986 সালে গঠিত রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী হয়ে উঠেছে অকৃত্রিম বিশ্বস্ত ফোর্স। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর প্রেষণে নিযুক্ত চৌকস সদস্যদের সমন্বয়ে গঠিত এই বাহিনীর 38তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতির বড় শক্তি জনগণ থেকে বিচ্ছিন্ন না করেই নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি, তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কারণ এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশ্বাস দেন সরকার প্রধান। দেশটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখন দক্ষিণ এশিয়ায়, এবং সেদিকে লক্ষ্য রেখে আমাদের অনেক বিদেশি অতিথিরাও আসেন। কাজী আমরা আমাদের দেশটাকে আরও উন্নতভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সেদিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিচ্ছি। এবং অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ অন্তত বিশ্বে একটা মর্যাদা অর্জন করতে পেরেছে। এখন আর বাংলাদেশকে কেউ সেই চোখে দেখে না যে বাংলাদেশ হচ্ছে দুর্ভিক্ষের দেশ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহতে সদা প্রস্তুত থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। পরিবর্তনের ধারা অব্যাহত রেখেই বাংলাদেশের অগ্রযাত্রায় সামিল হবার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বগুড়া জেলা কারাগার থেকে পালানোর 1 ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি। মধ্যরাতে ভবনের ছাদ ফুটো করে পালিয়ে যান তারা। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জোরদার করা হয়েছে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। বগুড়া প্রতিনিধি একে আজাদের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মঙ্গলবার রাত 3টার দিকে বগুড়া কারাগারের ভবনের ছাদ ফুটো করে এবং প্রাচীর টপকে পালান 4 কয়েদি। সঙ্গে সঙ্গে কারাগারের আশপাশে অভিযানে নামে পুলিশ। ভোর 4:15টার দিকে শহরের চেলুপাড়া চাষি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ক্ষিপ্রতা, দক্ষতা এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি বিবেচনা করে তারা দ্রুততম সময় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে 4 জনকে আমরা ধৃত করতে সক্ষম হই। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, রাতেই ভবনের ছাদ ফুটো করেন তারা। পরে বিছানার চাদরকে রশি বানিয়ে প্রাচীর টপকে পালিয়ে যান। তাদের পরনে কয়েদির পোশাক ছিল না। তারা এক ধরনের সিঁড়ির মতো ব্যবহার করে তাদের যে প্রিজন সেলের যে ছাদের একটি প্রান্ত সেটি এক পাশে, সেটিকে ফুটো করে তারা সেখান থেকে তারপর জেলখানার পাঁচিল টপকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েসকে প্রধান করে 6 সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আসলে কিভাবে ছাদ ফোটা হলো এবং
নিরাপত্তার কোথাও ঘাটতি ছিল কিনা বা কারাগারের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেখানে কোনো ঘাটতি ছিল কিনা ইত্যাদি এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে ফাইন্ডিংস আকারে আমাদেরকে দেওয়ার জন্য। হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া 4 কয়েদি হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু, নরসিংদীর আমির হামজা, বগুড়ার ফরিদ শেখ ও জাকারিয়া। গ্রেপ্তারের পর তাদের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। এই 4 জনই হচ্ছে তারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল এবং যার ফলে তাদের মৃত্যুদণ্ড হয়েছে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। দেশে বৈদ্যুতিক গাড়ির বাজার হাজার কোটি টাকার। 7 বছরের মধ্যে 30% যান রূপান্তরিত হবে বৈদ্যুতিকে। পরিবেশ বান্ধব এই বাহন কমাবে কার্বন নিঃসরণও। দেশি নির্মাতা ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর দাবি, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে উৎসাহিত করতে প্রণোদনার পাশাপাশি প্রত্যাহার করতে হবে শুল্ক। আদিত্য মামুনের রিপোর্ট। পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যের পাশাপাশি দ্রুতগতির ইলেকট্রিক কারের চাহিদা বিশ্বজুড়েই বাড়ছে। প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে এই যানের যুগে প্রবেশ করেছে বাংলাদেশও। বিদ্যুৎ চালিত এসব গাড়ি অত্যাধুনিক। চার্জ সুবিধার পাশাপাশি রয়েছে ইন্টারনেট সেবাও। একবারের চার্জে চলবে 250 থেকে 350 কিলোমিটার। দাম হবে 5 লাখ থেকে 15 লাখ টাকা। নিজস্ব ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি নির্মাণে 1,500 কোটি টাকার কারখানা গড়েছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ। 2050 সালের মধ্যে 50% মানুষকে বৈদ্যুতিক গাড়ির আওতায় আনতে সরকারের মহাপরিকল্পনায় এগিয়ে এসেছে দেশি প্রতিষ্ঠানগুলো। ইলেকট্রিক ভেহিকেলে অনেক স্তর আছে, সেই স্তরগুলো অতিক্রম করা, ব্যাটারি, মোটর ম্যানুফ্যাকচারিং, এর চার্জিং স্টেশনের ডেভেলপমেন্ট, চার্জিং স্টেশন ম্যানুফ্যাকচার করা, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে চলছে। আগামীতে আমার বিশ্বাস যে আমরা এতে সাফল্য আরও আনতে পারবো। সরকারের কাছে আমরা কিছু প্রণোদনা আশা করি, সেই প্রণোদনা এই প্রযুক্তি ব্যবহারে আরও বেশি সহায়তা করবে। বাজার সম্প্রসারণে সড়ক ব্যবস্থাপনা পরিকল্পনার পাশাপাশি ব্যবহার সংক্রান্ত নীতিমালা সহজীকরণ চান উদ্যোক্তা নির্মাতারা। গাড়ির কোনো সমস্যা নাই, আমরা যে কোনো গাড়ি আনতে পারবো, ইলেকট্রিক হোক, কি ডিজেল হোক, কি পেট্রোল হোক, কি গ্যাস হোক। সমস্যাটা হচ্ছে রোড, যে ইউজ অফ রোড, এটা পরিকল্পনা। ট্রাফিক ম্যানেজমেন্টে আমাদের চাপ দিতে হবে এবং প্রয়োজনে ট্রাফিক ম্যানেজমেন্টের বিষয়ে সোশ্যাল মুভমেন্ট করতে হবে, যাতে সবাই এটা রুলস মেনে চলে। যে কোনো ইভলিউশন সোশ্যাল মুভমেন্ট ছাড়া হয় না। সাশ্রয়ী এসব বৈদ্যুতিক গাড়ি জলবায়ু পরিবর্তন মোকাবেলারও কার্যকর উপায়। কর্মসংস্থানের পাশাপাশি গড়ে উঠবে আন্তর্জাতিক বাজারও। যদি সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল লেভেল যেতে হয়, আমাদের ইলেকট্রিক ভেহিকেলে মুভ করতে হবে। আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি ইভি পলিসি তাড়াতাড়ি দেওয়ার জন্য এবং এটাকে পপুলারাইজ করার জন্য। তাহলে বাংলাদেশে আমরা মেড ইন বাংলাদেশ গাড়ি বানাতে পারবো, টু হুইলার বানাতে পারবো এবং রপ্তানি করতে পারবো। নতুন যুগের নতুন সময়ের প্রযুক্তি সম্পন্ন এসব বাহন বদলে দেবে আগামীর গতিপথ। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। 3 বছরেও শেষ হয়নি 16 কিলোমিটার সড়কের 9টি সম্প্রসারিত ব্রিজ নির্মাণ। অহরহ ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তিতে সড়কটি ব্যবহারকারী নাটোরের সিংড়া ও পাশের 3 উপজেলার লাখো মানুষ। জনপ্রতিনিধিদের নির্দেশনায়ও মেলেনি সুফল। নাটোর প্রতিনিধি নবিউর রহমান শিপলুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। নওগাঁর আত্রাই ও রানীনগর এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সাথে সরাসরি সংযোগ থাকায় গুরুত্বপূর্ণ নাটোরের সিংড়া উপজেলার 14 গ্রাম কালীগঞ্জ সড়কটি। প্রশস্ত করা হলেও সড়কের চেয়ে ছোট ও দুর্বল ব্রিজ রয়েছে 9টি। প্রশস্ত ও টেকসই করে 26.5 কোটি টাকা ব্যয়ে ব্রিজগুলোর পুনর্নির্মাণ চলছে 2001 সাল থেকে। কাজ চলাকালে যাতায়াত ব্রিজের পাশ দিয়ে চলনবিলের আঠালো মাটি ফেলে তৈরি করা হয়েছে সংযোগ সড়ক। সামান্য বৃষ্টিতেই সংযোগ সড়কগুলো পিচ্ছিল হয়ে যানবাহন উল্টে যাওয়া সহ দুর্ঘটনার শিকার পথচারীরা। খানাখন্দে আটকা পড়ছে পণ্যবাহী যানবাহনও। 2-1টি ব্রিজের কাজ শেষ হলেও সংযোগ সড়ক তৈরি না হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণই রয়ে গেছে। এই রোডের যে অবস্থা, দুর্ভোগে আমরা গাড়ি ঘুরি চালাতে পারছি না। আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে এরকম রাস্তা দিয়ে চলাচল করতে। সময় তো আমাদের রাস্তাতে যাইতে লাগে গাড়িও উঠে যায়, এটা তো আমাদের রিস্ক অনেক, তাই না? রাস্তা নিয়ে প্রচুর গাড়ি ঘোড়া, কোনো গাড়ি ঘোড়া যাইতে পারে না,
এই বড় সমস্যা এটাই। গাড়ি নিয়ে তো যাওয়া যাচ্ছে না, উপর দিয়ে উঠা যাচ্ছে না, নিচ দিয়ে যাওয়া যাচ্ছে। বাইপাস যে রাস্তাগুলো করা হয়েছে সেখানেও চলাচল করার সমস্যা, এবং যে ব্রিজগুলো হয়েছে এই ব্রিজগুলোর সামনে এবং দুই মুরাতি এই রাস্তার সংস্কার না করার কারণে গাড়ি ঘোড়া চলতে খুব সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়া ডাবে যাচ্ছে। পদক্ষেপ নেওয়া এটা ঠিকাদার সাহেব বা ইঞ্জিনিয়ার সাহেবের বারবার বলার পরেও কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ভোগান্তির কথা স্বীকার করে ব্রিজগুলোর নির্মাণ দ্রুত শেষের আশ্বাস এলজিইডির। চলন বিলের কাদামাটির জন্য বৃষ্টির পানিতে একটু সমস্যা হয়, তো যাই হোক আমরা খুব দ্রুত এই জুনের ভিতরেই আমরা এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে সমর্থ হব। খোঁজ করেও ঠিকাদারের দেখা না মেলায় ক্ষুব্ধ যানবাহন চালক ও শিক্ষার্থী সহ এলাকাবাসী। মাসুম আলিস্তা, 21 টেলিভিশন। নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে অগ্নিদগ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 86 ড্রাম পেট্রোল ও 70 ড্রাম ডিজেল নিয়ে বরিশালের মনপুরায় যাচ্ছিল ট্রলারটি। দুপুর 1টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গায় ট্রলারটিতে আগুন ধরে গেলে সবগুলো তেলের ড্রামে বিস্ফোরণ ঘটে। ডিপো সংশ্লিষ্টরা জানান ট্রলারে থাকা 4 জন রান্না করছিলেন, সেখান থেকে এই ঘটনা ঘটতে পারে। একজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। একজন পাড়ে উঠতে পারলে বাকি 2 জন নিখোঁজ। সরবরাহ কম ও ভারতের বাজারে দাম বৃদ্ধিতে দিনাজপুরের হিলিতে আমদানি করা কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 30 টাকা। দুদিন আগেও 120 টাকা কেজি বিক্রি হলেও এখন বেড়ে দাঁড়িয়েছে 150 টাকায়। বিপাকে বন্দরে কাঁচামরিচ কিনতে আসা পাইকারি ব্যবসায়ীরা। আমদানিকারকরা জানান দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি অব্যাহত রেখেছেন তারা। তবে তীব্র গরমে উৎপাদন ব্যাহত হওয়ায় ভারতের বাজারে কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে। আগে প্রতি কেজি 60 রুপিতে কিনতে পারলেও এখন কিনতে হচ্ছে 80 থেকে 85 রুপিতে। এর সাথে কেজি প্রতি শুল্ক রয়েছে 35 টাকার উপরে। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে যা থাকছে। পাহাড়ি ঢলের পলিতে নাব্য হারিয়েছে সুরমা, অকাল বন্যা থেকে রেহাই পেতে খননের দাবি। আবার আমন্ত্রণ দেশের 21 সংবাদে। ন্যায় বিচার পাওয়ায় অধিকার সবার আছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুরে বগুড়ার আদালত চত্বরে বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন তিনি। দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীদের অসুবিধা লাঘবে এটি নির্মাণ করা হয়েছে বলে জানান প্রধান বিচারপতি। অনুষ্ঠানে ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ AK মোজাম্মেল হক চৌধুরী, বিশেষ জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহীদুল্লাহ সহ বিচারক এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। কুমিল্লায় সমাজকর্মী নুরুল হককে হত্যার দায়ে 6 জনকে মৃত্যুদণ্ড এবং 10 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন 4 জন। দুপুরে চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেনের আদালতে রায় দেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে 2011 সালের 17 ফেব্রুয়ারি নুরুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় দণ্ডপ্রাপ্ত মাসুম সহ 22 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন নিহত নুরুল হকের ছেলে শরীফুল ইসলাম। তদন্তকারী কর্মকর্তা 20 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। পাহাড়ি ঢলে ভেসে আসা বালি, নুড়ি ও পলিতে নাব্য হারিয়েছে সুরমা নদী। কয়েকদিনের মাঝারি বৃষ্টি বা ঢলেই দুপাড় উপচে পানি উঠেছে শহরীয় গ্রামে। অস্বাভাবিক বন্যা থেকে রেহাই পেতে নদী খননের দাবি স্থানীয়দের। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। ভারতের করিমগঞ্জের বারাক নদীর মোহনা থেকে সুরমা ও কুশিয়ারা নদীর উৎপত্তি। একসময় সুরমা খরস্রোতা ছিল, কিন্তু উজানের পাহাড়ি ঢলে ভেসে আসা বালি, নুড়ি ও পলিতে ভরাট হয়ে গেছে সুরমার তলদেশ। অতীতে বর্ষায় এই নদী দিয়ে পণ্যবাহী নানা নৌযান চলাচল করলেও এখন বন্ধের পথে। সুনামগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড মাঝে মধ্যে সুরমা নদী খনন করলেও কাজের কাজ কিছুই হয়নি। তলদেশ ভরাট হওয়ায় ঢল ও বৃষ্টির পানিতেই নদীর দুপার উপচে বন্যা দেখা দিচ্ছে। তাই যথাযথ খননের মাধ্যমে সুরমা নদীর গভীরতা ফিরিয়ে এর পানির ধারণ ক্ষমতা বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। সুনামগঞ্জের কোনো শহর রক্ষা বাদ নেই, এই কারণে হচ্ছে গিয়ে ঢলের পানি আসার সাথে সাথেই শহর তুলে যাচ্ছে। সুরমা নদী জরুরি দিক থেকে খনন করা জরুরি,
এবং হাওর গুলা যেভাবে ভরাট হয়েছে হাওরও খনন করতে হবে। সুনামগঞ্জবাসীকে যদি বন্যার কবল থেকে রক্ষা করতে হয় তাহলে এই নদী খনন করা অতীব জরুরি। স্থানীয় জনপ্রতিনিধি জানান, শুধু নদী খনন করাই সমাধান নয়, পাশাপাশি দুপাশে বাঁধ নির্মাণ করতে হবে। বন্যার পরে সর্বস্তরের মানুষকে নিয়ে এগুলো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজতে হবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জ জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় 91 কিলোমিটার নদী খনন করা হয়েছে। এবং এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে সুনামগঞ্জের যে বন্যা প্রকোপ আছে, আগাম বন্যা প্লাস যে মৌসুমী বন্যা আছে, মনসুন ফ্লাড যেটাকে আছে, এগুলো কিন্তু এর প্রকোপটা কিন্তু কমে যাবে। উজানের ঢল ও বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা থেকে রক্ষায় নদ নদী খনন সহ গোটা হাওর এলাকায় পানি সরবরাহ নির্বিঘ্ন করার দাবি ভুক্তভোগীদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীতে আইন অমান্য করে চলাচলকারী পরিবহন মালিকদের জরিমানা ও সতর্ক করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ। তার সঙ্গে ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান, মোটরযান পরিদর্শক মোহাম্মদ রাসেল আহমেদ, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম। অযাচিত, ঝুঁকিপূর্ণ, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ সহ নিরাপদ যাত্রা নিশ্চিতে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে বিআরটিএ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী তীরে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের ঐতিহ্যবাহী মইজুদ্দিন খাবার হোটেল ও বালখেট মালিক সমিতির কার্যালয় সহ উচ্ছেদ করা হয়েছে অস্থায়ী স্থাপনাগুলো। অভিযান নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, লঞ্চঘাট থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত 103টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে অভিযান চালাচ্ছেন তারা। এবার চট্টগ্রামের সংবাদ। চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলীর মহলখানে বিশেষ অভিযানে অস্ত্র ও কার্তুজ সহ জসিমউদ্দিন ও তার সহযোগী সেলিমউদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়েছে। তাদের কাছ থেকে একটি দেশি রিভলভার এবং 3 রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা চাঁদাবাজি, জমি দখল সহ নানা অপরাধে জড়িত বলেও জানায় র্যাব। বাঙাল কেন যুদ্ধে গেল বইয়ে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ করেছেন চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধারা। বইটি বাজেয়াপ্ত করে ইতিহাস বিকৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থারও দাবি জানান তারা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধে মহানগরীর গ্রুপ কমান্ডার ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডাক্তার মাহফুজুর রহমান। সংবাদ সম্মেলনে ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক জামাল উদ্দিন, নাট্য সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ, মোহাম্মদ ফেরদাউস ইসলাম খান সহ বীর মুক্তিযোদ্ধারা। তাদের অভিযোগ, মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও অনেকে নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে ইতিহাস বিকৃতি করছেন। এভাবে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভ্রান্ত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ হয়ে ওঠায় পথচারীদের নিরাপদ রাস্তা পারাপারে চট্টগ্রাম নগরীর ব্যস্ততম লালখান বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক নাজমা সুলতানা নূপুর। বলেন, ব্যস্ততম লালখান বাজার বেশ কয়েকটি সড়কের সংযোগস্থল। সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান থাকায় হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। ফুটওভার ব্রিজ নির্মিত হলে ঝুঁকি কমে যাবে। নিয়মিত শরীর চর্চা এবং খেলাধুলার মাধ্যমে পুলিশ সদস্যদের কাজের গতি বাড়বে, রোগ ব্যাধি থেকে শরীরও ভালো থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। বলেছেন, শরীর মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিকেলে মহানগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাঠে সিএমপি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আসমা মাহতাবুদ্দিন, উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়ারিস সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। টুর্নামেন্টে সিএমপির 16টি দল 4টি গ্রুপে অংশ নিচ্ছে।
শেষ করছি ২১-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর, সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান। বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালানোর ১ ঘন্টার মধ্যে গ্রেফতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি, তদন্ত কমিটি গঠন। নারায়ণগঞ্জে বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুন, ১ জন নিহত, নিখোঁজ ২। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21-24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।